সত্য কথা বলবো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলবো। সত্যি কথা। তো ওই হাতে একটা ফল কাটার ছুরি ছিল, এটা দিয়ে আমি একটা পার মারছি। হ্যাঁ, এরকম বুকে লেগে গেছে। ওই ফল কাটার ছুরি আর কি, ওই ওই কালো ডান্ডি গুলা থাকে ছোট ছোট, ওইগুলা তো লাগিয়ে মনে হয় কলজার ভিতর লেগে গেছে, ও তো সাথে সাথে শেষ। শেষ, খেলা শেষ। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এটা হচ্ছে লিঙ্কন, সে হত্যাজনিত একটু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনার বর্ণনাটা আমরা সেই লিঙ্কন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। সত্য কথা বলবো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলবো। সত্যি কথা অবশ্যই এটা বলতে হবে। বলতো ঘটনাটা এরকম ঘটেছে, বাবু কিন্তু মানে আমার পাড়ার একটা ছেলে। হ্যাঁ, 10 তারিখে এই ঘটনা ঘটছে। বাবুর সাথে আমার বন্ধুত্ব, আমার কাকাতো ভাই, এমনি খুব ভালো। আমরা এক পাড়ার, ছোটবেলা থেকে আমরা ক্লোজ একবারে। মানে আমরা এমনি খুব ভালো সম্পর্ক, কোনো খারাপ কোনো সম্পর্ক নেই কারোর সাথে, খুব ভালো। তারিখ 10 তারিখের ঘটনা। ওই দিনকে ওই সকালবেলা ওই আমাদের আবার শালার ছিল, এই বিয়া গায়ে হলুদ ছিল, মেহেদি সন্ধ্যা ছিল ওই দিনকে 10 তারিখে। 11 তারিখে বিয়ে, 11 তারিখে গায়ে হলুদ, আর ওই 12 তারিখে হচ্ছে বিয়ে। মানে মেহেদি সন্ধ্যার ইগুলো ছিল আর কি, ওই দিনকে প্রোগ্রামটা ছিল। তা আমার বউ বাচ্চা সবাই চলে গেছে, তা আমি বাড়িতে। তখন আমি আবার কিছু আয়োজন করছিলাম, ওই আমার শ্বশুর বাড়িতে শালার বিয়ে যত্ন নেওয়ার জন্য ওই বাংলার আয়োজন করছিলাম। মদ, হ্যাঁ বাংলা মদ। তো চিন্তা করলাম যে তাহলে বাবু যখন খাইতে চাই একটু খাওয়াই। ওই তখন বাবুর একটা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম বাবু আসো, একটু জিনিস আছে খাবো। তো বাবুরে ফোন দিলাম, বাবু আসলো। আসার পরে মানে হের যে একটা ব্যবহার, এই ব্যবহারটা আমার খুব খারাপ লাগলো। আইসা আমার গুলো খারাপ। হ্যাঁ সত্যি কথা। হ্যাঁ, এগুলো তো খারাপ, এগুলো ভালো না। যত ডাক্তারের রিসিপশনে এই মহিলা ওই মহিলা এই সব নাম্বার খালি এইগুলো এই করতেছে, মানে আমার নাম্বারটা থেকে সরাইতেছে। তখন আমার কাছে অনেক খারাপ লাগলো। তখন আমি বললাম বাবু এগুলো ভালো না। তো বাবু কি করছে, ওই ঠিক আছে। তো বসলাম, বইসা আমি কইছি আমি ধানটা একটা লাড়া দিয়ে আসি। তো লাড়া দিয়ে আমি আসছি। আসার পরে কইতেছি, আইসা দেখি ওই আমার মোবাইলে টিভাইতেই আছে। তখন আমি একটা রাগ করলাম যে তোমার তো এলে ঠিক না, তোমার আমি বলছি আমার মোবাইলটা তুমি রাইখা দাও, তুমি কেন এরকম করতেছো, এগুলো তো খারাপ। যাক, পরে এটা বলার পরে আমি কইছি প্রেম টেম করো নাকি, বিয়ে শাদী করবা? পরে আবার নিজেই বলতেছি আমি তো বিয়ে শাদী করে কি করবো, দুইটা বউ আসলে একটা বউ রাখতে পারো না, দুটোটাই চলে গেছে। আবার বিয়ে করলে আবার চলে যাবে, তো লাভ কি বিয়ে করে, জীবন নষ্ট করতে দরকার নেই, থাক বিয়ে করার লাগবে না তোমার। তো এই কথা কইছি পরে ওই তোমার বউ আছে না, এটা কেমন কথা কইলে তুমি, এটা কোনো কথা হইলো? আমার বউ তোমার বৌদি লাগে, তুমি এই কথাটা কেমনে কইলে, এরকম বলদের মতো কথা করতে দিকে, কথা একটু বুঝে শুনে কথা কইলে। পরে এক কথায় দুই কথায় ও আমার সাথে একটু মানে খারাপ ঈদ করলো আর কি, রাগারাগি করলো। রাগারাগি করার পর আমারও রাগ উঠে গেছে। তখন আমি ওর এক ঘুষি মারলাম, ও আমার একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পর আমি আবার আরেকটা ঘুষি দিলাম। দেওয়ার পরে ও আমার বলতেছে খানকির পোলা বলছে পরে আমার তো ওই হাতে একটা ফল কাটার ছুরি ছিল, এটা দিয়ে আমি একটা পার মারছি। হ্যাঁ, এরকম বুকে লেগে গেছে। ওই ফল কাটার ছুরি আর কি, ওই ওই কালো ডান্ডি গুলা থাকে ছোট ছোট, ওইগুলা তো লাগিয়ে মনে হয় কলজার ভিতর লেগে গেছে, ও তো সাথে সাথে শেষ। এখন কি করুন, মানে ওই সময়টার ভিতরে আমার মাথায় কিছু ঢুকে নাই। পরে আমি কোটার ভিতরে নিয়ে রাখিয়া দিছি ঢুকাইয়া। পরে ওটা রাত্রের বেলায় ওটা সরাইয়া নিয়ে আমি নিয়ে ওই যে বিলে নিয়ে ফালাই দিয়েছি, কচুরি গাথার ভিতরে নিয়ে ফালাই দিয়েছি। এখন আমি তো নগদে কিছু করতে, হ্যাঁ সত্যি কথা আছে। বিলে এটা হচ্ছে আমাকে স্কুল ঘরের বরাবর, এখন কিন্তু লাইতেছে না ওইটা বরাবর। ওইটা ওই যে একটা পুষ্কুনি আছে, ওটা দেখা মানে একটা পুষ্কুনি আছে। হ্যাঁ, কচুরির ভিতরে রেখে দিছি। এখন মানে আমিও পরে চিন্তা করতেছি যে এটা করার পরে আমিও মানে সাথে সাথে আমি আবার কান্না করতেছি যে আমি এটা কি ভুল করলাম, রাগের চোটে তো মাইরে দিলাম। হ্যাঁ, আমার একটা খারাপ। পরে ওই রাইখা দিছি রাত্রের বেলায় 8:30 9:30 বাজে ওই সময়। ওই সময় ওই তো মরে সোজা হয়ে গেছে। পরে সোজা করে দইরা ওই কান্দে ঠাপ করে এঙ্গেলেছি। আমরা তো বড় বড় গাছ বই অভ্যাস। হ্যাঁ, কান্দে নিয়ে নিছি। কেউ দেখে নাই? না, কেউ দেখে নাই। ওই 9:30 হইব। আস্তে করে, হ্যাঁ আস্তে করে নিয়ে রেল লাইনের ওই পাশে নিয়ে কান্দা নিয়ে, হ্যাঁ 9:30 তখন ওরা নিয়ে রেখে দিছে। আমি তো নগদে আমি কাউরে কিছু বলতেও পারতেছি না। তারপরে আবার পরের দিন বৃহস্পতিবার, বুধবারের ঘটনা এটা। বৃহস্পতিবারে আমি গেছি আমার শ্বশুর বাড়িতে, মানে বিয়েতে যাব। তো বিয়েতে গেছি, যাওয়ার পরে মানে ওই দিনকে গায়ে হলো। আমারও যাইতে যাইতে দেরি হয়ে গেছে। তো যাওয়ার পরে ভাবলাম যে কাজ করি,
যাই যাওয়ার পরে আমি কই কিছু খাইয়া তারপর আমরা রেডি হই। রেডি হওয়ার পরে আমরা ওই যে আমার শালা শ্বশুর বাড়িতে যাবো, ওই শালিকে দিতে, গায়ে হলুদ দিতে। তখন আমরা রেডি হয়েছি, রেডি হয়ে যাই, সাথে সাথে একমুঠ খাইয়া আমি একবার পুরো বাড়ি, আমার শালা শোলা সবাই রেডি। তো হঠাৎ করে পুলিশ, আমার ডিবি পুলিশ ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেছি। লাশ ওখানে লাশ তো ভিতরে রেখে দিছি, 8:30 না 9:30 বাজে আর কি ওর সময়। তখন ওরে আস্তে করে এঙ্গায় দইরা, শক্তি করে দইরা বাইরে আনছি পরে লাইট টাইট সব বাড়িতে লাগছিল, ওটা সব নিভাই দিছি, অন্ধকার। তারপর ওরে সোজা করার পরে ওর পিঠের ভিতরে ঠেকাই এঙ্গায় লয়ে নিছি, নিয়ে পরে রেল লাইনের ওই পাশে নিয়ে ফালাইয়া পরে পানির উপরে করে টেনে নিয়ে গেছি, পানির উপরে টান দিয়েছি, দৌড়ে যায়। পরে আবার একটা বস্তা নিয়ে গেছি, ওর ভিতরে মাটি ঢুকাইছি, বালু মাটি ঢুকাই পরে পেটের ভিতরে বাঁধা ইয়ে করে কচুরি দামগুলো এরকম মোটা, এটার ভিতরে ঢুকাই দিছি এটা তার বাইবো না, কচুরি মোটা এখন আর দেওয়া যাবে না, ওই ভিতরে ঢুকেছি। এখন আমি চিন্তা করতেছি যে আমি তো থাকতে পারবো না, আমি তো এরকম একটা ঘটনা ঘটছে, আমি তো এলাকায় থাকতে পারবো না, বাংলাদেশে মনে থাকা আমার দ্বারা অসম্ভব হয়ে যাবে। তাহলে আমি অন্য দেশে চলে যাবো, ইন্ডিয়া কোনো জায়গায় চলে যাবো, তাহলে তো আমার টাকার প্রয়োজন। আর যেহেতু ঘটনা একটা ঘটে গেছে, তাহলে দেখি কিছু টাকা নেওয়া যায়। পরে এটা ফোন করছি, পরে বলছি যে আমার 50 লাখ টাকা দিতে হইব, তোমার ছেলে কিডন্যাপ করছি, ঠিক আছে? আমি এত টাকা কই থেকে দিব, ঠিক আছে? দেওয়ার পরে চুপচাপ, এরপর কোনো সাউন্ড নেই। পরে আবার ওই মাসখানিক পরে আবার বলছি যে না 40 লাখ টাকা দিবেন, 50 লাখ টাকা না। এরপরে এই যে টুকটাক কথাবার্তা, এরপর আর কোনো টাকার প্রতি ওইরকম কোনো নাই আর কি। আমি তো যে শ্বশুর বাড়ি থেকে ছিলাম গায়ে হলুদ থেকেই আধা ঘন্টায় ছিলাম, আধা ঘন্টা পরে যে ডিবি পুলিশ ফোন দেওয়ার পরে আমি ওখান থেকে চলে গেছি। আমি চলে গিয়েছিলাম, এখান থেকে গিয়েছিলাম কাঞ্চন দিয়ে গিয়েছিলাম এয়ারপোর্ট যাইয়া প্রথম ওই যে বাবুর যে মোবাইলটা ছিল, আমি এগুলো তো আমি চালাবো না, পর মোবাইলটা 300 টাকা দিয়েছি, ওই সেটটা বিক্রি করেছি। হাতে একটা গড়ি ছিল, গড়িটা বিক্রি করলেছি 250 টাকায়, আর ওটা 300 টাকা বিক্রি করছি। কইরা ওই টাকাটা নিয়ে আমি চলে গেছি চিটাগাং। তারপর ওখানে যাই আমি 4 দিন কাজ করলাম। 4 দিন থেকে 2 দিন কাজ করছি, আর 2 দিন ঘোরাঘুরি করছি, যাক হাত খরচ রইল। তারপর ওখান থেকে 4 দিন পরে আবার আইসা পড়ছি সিলেট আইসা ওই জায়গায় 1 সপ্তাহ কাজ করছি একটা রেস্টুরেন্টে, ওই হোটেল আর কি, ভাতের হোটেল নর্মাল আর কি। ওই জায়গায় 300 টাকা করে দিছে, আর খাওয়া দাওয়া 3 বেলা খাওয়া দাওয়া দিছে। তো জায়গায় 1 সপ্তাহ কাজ করলাম। এখন এই মুহূর্তে হাতে টাকা নাই, আমার তো চলতে হইব, বাঁচতে হইব, 2-4 টাকা কামায় তো গাড়ি ভাড়া দিতে হইব, রাস্তাঘাটে চলাফেরা করলে। আবার আইসা পড়ছি গাজীপুর আইসা একদিন রাত্রেবেলায় রইলাম। আমার কাছে আবার একটা বাটন সেট ছিল আলাদা এক্সট্রা, ওই সেটটা দিয়ে কথা বলতাম। আইসা রেল লাইনে ওই ওভারব্রিজের উপরে গাজীপুর আইসা একদিন রাত্রে রয়েছি। তো দেখি আজকে কাজ হয় কিনা, রেল গেটে ওই জায়গা থেকে ডালাইয়ের কাজে ঢুক নেই। তখন একদিন গেলাম কাজে, গেছি পরে অনেক মানুষ সাথে কাজ করছে। তো একটা ছেলের লোক আবার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যে তুমি কি বাসা ভাড়া নিছো নাকি, বাসা পাওয়া যাবো? পরে বলতেছে তাহলে আমি তো আমার বাসায় থাকতাম, একটু কষ্ট করে থাকা লাগে, এখন আমি একটা বাসা ভাড়া নিতে চাইতেছি, তাহলে চলো যাই দুজনেই বাসা ভাড়া নিয়ে হাফ আমিও দেবো তুমিও দেবো। আমি কি করবো, সমস্যা যেহেতু একটু লুকাই কাম টাম করি, মাস্ক দিয়া ওই যাওয়া আসা করি রাস্তাঘাটে, এইভাবে কাজ টাজ করতেছি। চিন্তা করতেছি যে কোন দিন যেন আমার সামনাসামনি পড়ে যায় আর সমস্যা হয়ে যায়। কারণ আমি তো জানতেছি যে আমার তো অনেকে খুঁজতেছে, পুলিশে খুঁজতেছে, সিআইডিরা খুঁজতেছে, সমস্যা হয়েও যেতে পারে। খুলনাতে চলে গেলাম, খুলনায় গিয়ে আমার একটা পরিচিত লোক আসলো, ওর সাথে যোগাযোগ করছি। পরে বলতেছে ভাই এদিকে তো কাজ নাই, এখন বন্যা টন্যা হইয়া সবারই কাজ বন্ধ, আমরা নিজেরও কাজ করতে পারি না, চলতে ফিরতে সমস্যা হইতেছে। আমি ঠিক আছে তাহলে আর দেরি করুন না। পরে গেছি এই খুলনা থেকে নোয়াপাড়া হাটে গেছি, নোয়াপাড়া যাইয়া একদিন সারাদিন সাল উঠাইলাম, সাল করলাম আর কি, গাড়ি লুট করে দিলাম। সারাদিন গাড়ি লুট করছি সাল উঠাইয়া, ওই বোট থেকে, বড় জাহাজ থেকে। তো ওই দিনটা পাইলাম 1300 টাকা, সারাদিন কাজ করে 1300 টাকা পাইলাম। যাক কয়টা টাকা হইলো, এখন এদিক সেদিক গেলে গাড়ি ভাড়া লাগবো, চলতে পারো। তারপরে ওখান থেকে আসলাম যশোর আসলাম, যশোর গিয়া এদিকে দেখলাম কাজের কোনো বাউ নেই। তারপর বেনাফুল গেলাম, বেনাফুলও দেখলাম কোনো কাজের কোনো বাউ নেই। তারপরে আইসা করলাম আপনার এই যে তুলারামপুর আইসা হাটের ভিতরে নড়াইল, হ্যাঁ নড়াইল তো আরো সামনে, তুলারামপুর হাট আগে ওখানে আসলাম, ওখানে হাট আছে একটা,
তো ওখানে আসার পরে তো কথায় কথায় একজনের সাথে যোগাযোগ হইলো, কথাবার্তা হইলো যে একটা গের আছে আমার বড় ভাইয়ের, গেরে থাকতে হইব, তো মনে হয় 12,000 টাকা বেতন দিব, থাকা খাওয়া দিয়ে সব কিছু। আমি কই, যদি 12,000 টাকা দেয় তাহলে আমি থাকবো। যাওয়ার পরে বলতেছে, বলে না 12 না 11,000 টাকা দেবো, যদি থাকে তাহলে থাকে, কাজ করে। আমি চিন্তা করে দেখলাম মানে কি করুন, বিপদ আমারও, তাহলে কাজ করি। ওই জায়গায় 1.5 মাস কাজ করলাম। এই যে 1.5 মাসের পরে 1.5 মাসের ভিতরে আবার মনে করেন এই যে আপনাদের গায়ে করলাম, এই আর কি শেষ, খেলা শেষ।